ফোনের দাম নিয়ে সারা পৃথিবীতে তুলকালাম। দাম বেড়ে যাচ্ছে, মেমোরি পাওয়া যাচ্ছে না, মানে কি যে একটা অবস্থা। আমরা তো ভাবছিলাম যে 2026 সালে এসে আরও কম দামে ফোন পাবো, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ফোনের দাম আরও বাড়তে চলেছে, বিশেষ করে এন্ট্রি লেভেলের ফোন বা মিড রেঞ্জের ফোনগুলো। যাই হোক, ফোন যাদের দরকার তাদের তো কিনতেই হবে। আমাদের বাংলাদেশের মার্কেটে কিন্তু আরও একটা অফিসিয়াল ফোন চলে এসেছে ইনফিনিক্সের তরফ থেকে, ইনফিনিক্স নোট এজ। নামটা ইন্টারেস্টিং। আমরা এই সিরিজের কোনো ফোন এখনো পর্যন্ত আমাদের দেশে দেখিনি। ডিজাইনটার একটা গন্ডগোল কিন্তু এখানে আছে। আমরা সব কিছু নিয়ে আজকে আলাপ করবো। এই ফোনটা বাংলাদেশের মার্কেটে বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 30,000 টাকায়। সো চলুন 30,000 টাকায় এই নিউ নর্মালে ইনফিনিক্স নোট এজ ফোনটা কেমন হবে সেটা নিয়ে আলাপ করি। প্রেজেন্টিং ইনফিনিক্স নোট এজ 1.5K 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে তারা। ডাইমেনসিটি 70-100 চিপসের সহ খুবই পাতলা একটা ফোন, তারপরেও 6,500 mAh এর ব্যাটারি রয়েছে, স্টেরিও স্পিকার, সেই সঙ্গে রয়েছে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা। সবার আগে চলুন আমরা এটার ডিজাইন নিয়ে একটু আলাপ করি, কারণ অনেক কথা বলার আছে এই ডিজাইন নিয়ে। আমাদের কাছে এসেছে এর গ্রিন কালারটা, খুবই ফ্রেশ একটা লুক নিয়ে ইনফিনিক্স হাজির হয়েছে। ব্যাক প্যানেলে তারা স্যান্ডস্টোন ফিনিশ ব্যবহার করেছে, যেটা যথেষ্ট গ্রিপি মনে হয় আমার কাছে। আর এক ধরনের টেক্সচার আপনি খেয়াল করতে পারেন, বিশেষ করে আলোর বিপরীত দিকে যখন ধরবেন। ব্যাক প্যানেলটা আপনারা অনেকেই পছন্দ করবেন, আমি সেটা জানি, কিন্তু অনেকে যেটা পছন্দ করবেন না সেটা হচ্ছে এর ক্যামেরা হাউজিংটা। ইনফ্যাক্ট আমারও যে অনেক ভালো লেগেছে তা না ভাই, মানে ওই যে রিসেন্টলি আইফোন 17 সিরিজ লঞ্চ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব কোম্পানি আইফোনের ওই ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে নিজেরা নিজেদের মতো করতেছে আর কি। অবশ্য এই ক্যামেরা হাউজিং সিস্টেমটা প্রথম শুরু করেছিল শাওমির পোকো সিরিজে। তবে ফোনটা যথেষ্ট স্লিম, ইনফ্যাক্ট 6,500 mAh এর ব্যাটারি, অথচ 7.2 মিলিমিটার থিকনেস, যথেষ্ট ইমপ্রেসিভ। এজগুলো কার্ভ হলেও অ্যাক্সিডেন্টাল টাচ কিন্তু আমরা খুব একটা পাইনি। আর ওভারঅল এর যে বেজেল খুবই সিমেট্রিক্যাল। 30,000 টাকা বাজেটের ফোনে আজকাল এত কম বেজেলের ডিসপ্লে পাওয়া যাচ্ছে, ব্যাপারটা ইমপ্রেসিভ মনে হলো আমার কাছে। আর এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু যথেষ্ট ভালো, লং টার্ম ইউজে ডিসকমফোর্ট ফিল আমার কাছে মনে হয় নাই। পাওয়ার এবং ভলিউম বাটন ঠিকঠাক জায়গায় রয়েছে এবং একটা এক্সট্রা বাটনও দিছে তারা অন ট্যাপ শর্টকাট অ্যাপের জন্য। এইটা অনেক সময় কাজে আসতে পারে। ধরেন আপনার ঘন ঘন টর্চ লাইট অন করা লাগে, আপনি টর্চ লাইটটা এখানে সেট করে রাখলেন, বা নির্দিষ্ট কোনো অ্যাপ অথবা আরো অনেক অনেক ব্যাপার। বোনাস হিসেবে এই ফোনে পাবেন IR ব্লাস্টার, যেটা দিয়ে আপনার রিমোট কন্ট্রোল চালিত সমস্ত ডিভাইস অপারেট করতে পারবেন। ওভারঅল ভিন্ন একটা লুকে ইনফিনিক্স এবার হাজির হয়েছে। এখন ডিজাইন ব্যাপারটা আপেক্ষিক ভাই, আমার যেটা খুব একটা পছন্দ হয় নাই সেইটা আপনার পছন্দ হয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, এইটার অনেকগুলো কালার কিন্তু রয়েছে, তবে সবচাইতে প্রিমিয়াম কালার হচ্ছে এই গ্রিন এবং সিলভার কালারটা। ডিসপ্লে যথেষ্ট ভালো মনে হলো আমার কাছে, বেশ কালারফুল, ভাইব্রেন্ট। 6.78 ইঞ্চির 1.5K একটা 3D কার্ভ অ্যামোলেড প্যানেল, রিফ্রেশ রেট 120 হার্জ এবং এই ডিসপ্লের PPI হচ্ছে 400-র কাছাকাছি। এর ফলে টেক্সট, আইকনস, UI যথেষ্ট ক্রিস্প মনে হয়েছে আমার কাছে। বাই দ্য ওয়ে, এতে কিন্তু 2800 হার্জের টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। এ কারণে আমরা কিন্তু ইনপুট ডিলে খুব একটা নোটিস করিনি। ইনফিনিক্স বলছে 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এই ফোনে। যদিও এই জিনিসটা ভাই একটা নাম্বার গেমিং, মানে অনেকেই বলতেছে 5000, 6000, 7000, আমি তো আর মেপে দেখতে পারবো না। আমি যেটা করতে পারি, একদম ডিরেক্ট সানলাইটে গিয়ে ব্যবহার করে দেখতে পারি যে আসলে ব্রাইটনেস এত আছে নাকি। তবে হ্যাঁ, এইটা আসলে ডে লাইটেও যথেষ্ট ভিজিবল আমার কাছে মনে হয়েছে। একটা সময় ছিল যে রোদের মধ্যে ফোন অন করলে কিছুই দেখা যেত না ঠিকঠাক মতো। এখনকার ফোনগুলোতে অবশ্য এই সমস্যাটা নেই। এই ডিসপ্লেতে 2160 হার্জের PWM ডিমিংও রয়েছে। লো ব্রাইটনেসেও ফোন চালাতে চোখের খুব একটা সমস্যা ফেস করবেন না আপনারা। আর সেই সঙ্গে TUV রেইনল্যান্ডের আই প্রোটেকশন সার্টিফিকেশন তো রয়েছেই। ফিঙ্গারপ্রিন্টটা ডিসপ্লের মধ্যে ইন্টিগ্রেট করা এবং যথেষ্ট ডিসেন্ট মনে হলো আমার কাছে এটার পারফরমেন্স। মানে খুব বেশি ফাস্ট না, তবে কমপ্লেনও করা যাচ্ছে না দাম বিবেচনায়। ও আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে তারা ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 7i। বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো একটা চয়েস, অন্তত কিছু একটা দিয়েছে তারা। হ্যাঁ, অনেক ফোন আছে যে মানে তেমন কিছুই দেয় না, ভুং ভাং একটা চাইনিজ নাম বলে যে আমরা এটা ইউজ করছি, আদৌ আমরা বুঝি না ঠিক মতো যে কোনো প্রোটেকশন কি আছে কি নাই। আমার মনে হয় না যে 30,000 টাকা দাম বিবেচনায় এই ফোনের ডিসপ্লেকে খারাপ বলার কোনো সুযোগ আছে। সো ডিসপ্লে নিয়ে আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে যে এই সময় এসে যখন ফোনের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, 30,000 টাকা বাজেট হিসেবে এই ফোনের ডিসপ্লে কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ।
এটা আপনিও স্বীকার করতে বাধ্য যখন ফোনটা হাতে নিয়ে ধরবেন। একেবারে ব্র্যান্ড নিউ একটা চিপসেট আমরা পেলাম এই ফোনে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7100, আর এটা একটা 5G চিপসেট যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে মার্কেটে এসেছে। অনেক বেশি পাওয়ারফুল না, মানে 5Gর যতগুলো চিপসেট রয়েছে মিডিয়াটেকে তার মধ্যে এটাকে আমি বলবো যে এন্ট্রি লেভেলের চিপসেট। বাট এই দামের ম্যাক্সিমাম ফোনগুলোতে আমরা যেটা দেখি ওই যে G99, G100, 200, মানে কিছুদিন পরে দেখবেন যে 300, 400, 500ও চলে আসছে। সেখান থেকে বের হয়ে ইনফিনিক্স একটা ব্র্যান্ড নিউ চিপসেট ব্যবহার করছে। এখন এই চিপসেটটা লং রানেও মানে সাস্টেনেবল পারফরমেন্স দিতে পারবে কিনা সেটা তো এখন বলতে পারতেছি না। আমরা যেটা বলবো এই মুহূর্তে আমরা কেমন পারফরমেন্স পাচ্ছি। এই চিপসেটটা মূলত মিড রেঞ্জের ফোনগুলোর জন্য তৈরি করা হয় এবং এই প্রসেসরটা লঞ্চ করা হয়েছে 2025-এর ডিসেম্বর মাসে, মানে একেবারে নতুন একটা চিপসেট। একটু ক্লাস্টারগুলো ব্রেকডাউন করি। 4টা পারফরমেন্স কোর রয়েছে কর্টেক্স A78 2.4 GHz-এর, আর বাকি 4টা ক্লাস্টার হচ্ছে এফিসিয়েন্সি কোর কর্টেক্স A55 যেটার স্পিড হচ্ছে 2.0 GHz। সো ক্লাস্টারগুলোর ব্রেকডাউন দেখে আমার কাছে যেটা মনে হয়েছে সিঙ্গেল কোরের পারফরমেন্স থেকে কিন্তু মিডিয়াটেক ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে, মাল্টি কোরের পারফরমেন্স দিকে যাচ্ছে। এটা ভালো একটা ব্যাপার, যারা গেমার রয়েছেন তাদের বেশ কাজে আসবে, অন্তত এন্ট্রি লেভেলে যারা একটু গেমিং টেমিং করতে চান তাদের বেশ কাজে আসবে এটা। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এর মধ্যে যে জিপিইউ ব্যবহার করা হয়েছে সেটা 1 GHz স্পিডের ARM Mali G610। 7100-এর জিপিইউর পারফরমেন্স কিন্তু তার উত্তরসূরি 7050 থেকে স্লাইটলি ফাস্টার আমি বলবো। এইবার স্টোরেজের আলাপ ভাইজান, দিনকাল যা পড়তেছে কিছুদিন পরে হয়তো দেখবেন যে এই 30,000 টাকা দামের ফোনেও 4GB র্যাম পাওয়া যাচ্ছে। না ভাই, আমি আর কি করতেছি না, এটাই সত্যি। এবং অলরেডি আমরা শ্রিঙ্কফ্লেশন দেখা শুরু করেছি ইনফিনিক্সের ফোনে। তার কারণ হচ্ছে 128GB স্টোরেজ রয়েছে এতে, যেটা ইউএফএস 2.2। অবশ্যই এই ফোনের আরও একটা ভেরিয়েন্ট রয়েছে 8256, ওইটার দাম হচ্ছে 32,000 টাকা। সো যাদের বেশি স্টোরেজ লাগবে তারা 256GB ভেরিয়েন্টটা নেবেন। এই স্টোরেজ নিয়ে একটা খারাপ দিক রয়েছে এই ফোনের, আর সেইটা হলো এতে নেই কোনো SD কার্ড স্লট। তার মানে 128GB স্টোরেজের ফোন আপনি কিনে নিয়ে গিয়ে ভাবলেন যে আর বেশি টাকা দিয়ে লাভ কি, আমি একটা মেমোরি কার্ড লাগাই নিলেই তো হয়ে গেল। না জানাব, মেমোরি কার্ড আপনি এতে ব্যবহারই করতে পারবেন না। ডাইমেনসিটি 7100 চিপসেটটা কিন্তু ইউএফএস 3.1 সাপোর্ট করে, কিন্তু ইনফিনিক্স অ্যাফোর্ড করতে পারে নাই। আমরা সামনে আরও দেখতে চলেছি। ইভেন এটাও হইতে পারে যে 50,000 টাকা দামের ফোনেও ইউএস 2.2 আমরা পেতে চলেছি। আমরা এই জিনিসটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আপনারা যারা ইন্টারেস্টেড দেখে আসতে পারেন। তবে আরেকটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে, যেটা হলো এই বাজেটের ফোনগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ফোনেই LPDDR4X র্যাম দেয়। তারা দিয়েছে LPDDR5X র্যাম 5500 MHz স্পিডের, which is good। আমরা এই ফোনের বেঞ্চমার্ক টেস্ট করে রেজাল্ট পেয়েছি যথেষ্ট ইমপ্রেসিভ। AnTuTu স্কোর এসেছে 7,68,176, গিগবেঞ্চে সিঙ্গেল করে 990 আর মাল্টি করে 2,786। আচ্ছা, ইউআইটা নিয়ে একটু আলাপ করা দরকার। ইনফিনিক্সের ইউআই কিন্তু আগের চাইতে অনেক ফার্নিশড হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। তবে খারাপ ব্যাপার হচ্ছে ভাই, এখানেও অনুপ্রেরণা, কার অনুপ্রেরণা সেটা তো বুঝতে পারতেছেন। খেয়াল করে দেখেন নোটিফিকেশন প্যানেলটা একদম হুবহু মিলে যাচ্ছে না আইফোনের সঙ্গে। ইভেন এর আইকনগুলো দেখেও মনে হচ্ছে যে iOS থেকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত। এনিওয়ে, এটা কারো কারো কাছে ভালো লাগতে পারে, আমার কাছে খুব বেশি ভালো মনে হয় না এই ব্যাপারটাকে। মানে ইউনিকনেসের অভাব, মানে নতুন কিছু একটা করতে হবে, যা আইফোনের কপি কর। এই টেন্ডেন্সি থেকে ফোন কোম্পানিগুলোকে একটু বের হয়ে আসা উচিত বলে আমার কাছে মনে হয়। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাবেন এর মধ্যে, আর এর যে XOS ওইটারও 16 ভেরিয়েন্ট তারা এখানে ইউজ করেছে। যথেষ্ট সফিস্টিকেটেড, ক্লিন মনে হয়েছে। খুব বেশি ব্লোয়ারওয়্যার আমি পাই নাই, দু একটা যা পেয়েছি সেটা আপনি আনইনস্টল করতে পারবেন। কাস্টমাইজেশনের দিক দিয়ে XOS কিন্তু অনেক অনেক ফ্রিডম দেয় বরাবরই, মানে অনেক আগে থেকেই দেখে আসছি। আপনি এখানে ইচ্ছা মতো থিম চেঞ্জ করতে পারবেন, আইকন স্টাইল, অলওয়েজ অন ডিসপ্লেটা কেমন হবে, লক স্ক্রিন কাস্টমাইজেশন এতে পাবেন, গেস্টার কন্ট্রোল করতে পারবেন আপনি, মানে ওপর থেকে যে আপনি সিঙ্গেল ফিঙ্গার, 2 ফিঙ্গার, 3 ফিঙ্গার সোয়াইপ করবেন কি কি হবে, ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, সব কিছুই কিন্তু এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেটা অনেক ফোনে দেয় না, বিশেষ করে এন্ট্রি লেভেলের ফোনে। আর কয়েকদিন ব্যবহার করে আমাদের কাছে মনে হয়েছে যে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ, স্টেবল এবং ইউজেবল। তবে র্যাম ম্যানেজমেন্ট আমার মনে হয় আরেকটু ইমপ্রুভ করার দরকার ছিল এখানে। যদি এক্সটেন্সিভ পিরিয়ডে আপনি ফোনটা ইউজ করেন তখন একটু ল্যাগ বা হিকআপ পাবেন অবশ্যই, কিন্তু আই থিঙ্ক দিস ইজ অ্যাকসেপ্টেবল। মানে সংক্ষেপে বললে এইটার পারফরমেন্সে আমি হতাশ হই না। কিছু জায়গায় অবশ্যই ইমপ্রুভ করার সুযোগ ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, বিশেষ করে সফটওয়্যার আপডেটে। ইনফিনিক্সের ফোনগুলোতে অন্য ফোনের তুলনায় সফটওয়্যার আপডেট একটু কম পাওয়া যায়। আমার মনে হয় এটা মিনিমাম
5 বছর করা উচিত। মানে অ্যান্ড্রয়েড মেজর আপডেটগুলো 5 বছর এবং সিকিউরিটি প্যাচ আপডেটও মিনিমাম 5 বছর দেওয়া উচিত। অলরাইট, তো যেহেতু নতুন ফোন, গেমিং নিয়ে তো একটু গবেষণা করতে হয়। আমরা টুকটাক বেশ ভালোই গেমিং করেছি এই ফোনে। এর মধ্যে কল অফ ডিউটিতে আমরা ভেরি হাই টু ম্যাক্স সেটিংসে স্মুথ গেম প্লে পেয়েছি, খুব একটা ফ্রেম ড্রপ আমরা দেখিনি। পাবজিতে HDR টু আল্ট্রা সেটিংসে প্লেয়েবল গেম প্লে আমরা পেয়েছি। ফ্রেম রেট মোস্টলি 40 to 60 FPS থাকে, তবে এক্সটেন্ডেড প্লে সেশনে কিন্তু ফ্রেম রেট কমা শুরু করে এবং ফোন স্লাইটলি ওয়ার্ম হচ্ছিল, যেইটা আমার কাছে ওয়ারিড হওয়ার মতো মনে হয় নাই। ফ্রি ফায়ারে ম্যাক্স টু হাই সেটিংসে স্মুথ কনসিস্টেন্ট FPS এবং ইনপুট রেসপন্স ঠিকঠাক পেয়েছি। ক্যাজুয়াল টু মডারেট গেমার যারা রয়েছেন তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক হতে পারে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি গেমিং এর জন্য এই ফোন কেনেন তাহলে হয়তো পরে আফসোস করতে পারেন। আচ্ছা, ব্যাটারি নিয়ে একটু আলাপ না করলে নয়। সিলিকন কার্বনের ম্যাজিক ইনফিনিক্স ঢুকে গেছে এর মধ্যে। এত স্লিম একটা ফোন, চিন্তা করে দেখেন, এর মধ্যে 6500 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, হুইচ ইজ ইমপ্রেসিভ। আমাদের কয়েকদিন ব্যবহারের প্যাটার্নে আমরা যেটা বুঝলাম, নর্মাল ডে টু ডে ইউসেজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, এই সমস্ত কাজ যদি আপনি রেগুলার করেন, খুব ভালোভাবে একদিনের বেশি ব্যাকআপ আপনি পাবেন। আর মডারেট ইউসেজে 1.5 দিন পর্যন্ত আরামসে আপনি এই ফোনটা চালাতে পারবেন। বক্সের মধ্যেই 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, আর এতে আবার 10 ওয়াটের রিভার্স চার্জিং এর অপশন রয়েছে। এটা দিয়ে আপনার ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ চার্জ দিতে পারবেন। ইনফিনিক্স দাবি করতেছে যে এর মধ্যে সেলফ ব্যাটারি হিলিং নামক কিছু টেকনোলজি তারা ইউজ করছে, যেটা সফিস্টিকেট টেকনোলজি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়। জানি না আসলে এটা কাজ ঠিকমতো করে কিনা, তবে ইনফিনিক্স দাবি করতেছে যে এইটা ব্যাটারির লংজিভিটি বাড়াবে এবং ব্যাটারির পারফরমেন্সও স্টেবিলিটি ধরে রাখবে। ভাই, ইনফিনিক্স ফোনগুলোর একটা কমন অভিযোগ ছিল আমার, সেটা হলো স্পিকার কোয়ালিটি খুব একটা ভালো হয় না। সো আবার তারা JBL এর সঙ্গে কোলাবোরেশনও করে, অনেক ফোনে দেখেছি, কিন্তু কোলাবোরেশন হয়ে খুব একটা লাভ হয় না। বাট এই ফোনটা স্লিম হওয়ার পরেও বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার আউটপুট দিতে পেরেছে, হুইচ ইজ ইমপ্রেসিভ, স্বীকার করতে হবে এটা ভাই। আর স্টেরিও স্পিকার তারা দিয়েছে, যেটা অবশ্যই প্রশংসা করার মতো একটা জিনিস। আমরা দেখেছি অনেক নামি দামি ফোনেও কিন্তু আরও বেশি দামের ফোনে স্টেরিও স্পিকার দেয় না। সো এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। আরেকটা জিনিস, স্টেরিও স্পিকার অনেকেই দেয়, কিন্তু ওই ডানে বায়ের ব্যালেন্স কিন্তু খুব একটা থাকে না। আমরা দেখি যে ডান দিকে একটু বেশি, বা দিকে একটু কম, এরকম। বাট এইটা যথেষ্ট ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। আমরা এটার ওয়্যারলেস আউটপুট টেস্ট করার জন্য বেশ কিছু পপুলার TWS দিয়ে ট্রাই করেছি, যেমন রিসেন্টলি পপুলার হওয়া QCY Meloverse 2, সাউন্ডপিটসের T3 Pro। অডিও আউটপুট ঠিকঠাক ছিল। ক্যামেরা নিয়ে আলাপ করে ফেলি। ক্যামেরাতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। ডে লাইটে ভালো ছবি দেয় এবং যথেষ্ট ডিটেইল ধরে রাখার চেষ্টা করে, কালার টোন ন্যাচারাল রাখার চেষ্টা করে। ওভার প্রসেসড বা ওভার স্যাচুরেটেড ছবি খুব একটা আমরা পাইনি। HDR কখনো কখনো এভারেজ কাজ করে, আসলে সবসময় ঠিকঠাক কাজ করে না, তবে সাধারণ লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি আমরা পেয়েছি। ডাইনামিক রেঞ্জ আমরা ডিসেন্ট পেয়েছি, আসলে খুব বেশি ভালো বললে বাড়িয়ে বলা হবে। তবে এক্সপোজার কন্ট্রোলটা আমাদের কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। যথেষ্ট কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনে আমরা ছবি তুলে দেখেছি, বেশ ব্যালেন্স করার চেষ্টা করে। লো লাইটের এর ব্যাক ক্যামেরার পারফরমেন্স যথেষ্ট ভালো আমি বলবো, হতাশ হওয়ার মতো মনে হয় না আমার কাছে। আর পোর্ট্রেট ফটোগ্রাফিতে ম্যাক্সিমাম সময় একটু স্ট্রাগল করে, কারণ এই দামের ফোনে আপনাকে একদম নিখুঁত পোর্ট্রেট দিতে পারবে না, তবে কয়েকটা ছবি তুললে আপনি বেশ ভালো একটা ছবি পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়ার জন্য রেডি। পাশাপাশি এর যে সেলফি ক্যামেরা, ডে লাইটে বা কন্ট্রোল লাইটিং কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি দেয়, কিন্তু লো লাইটে কোয়ালিটি অনেক ডিগ্রেড করে ফেলে। ভিডিও রেকর্ড করতে পারবেন সামনে পেছনে দুই ক্যামেরাতেই 2K 30 FPS পর্যন্ত। আর স্ট্যাবিলাইজেশন বেসিক আমার কাছে মনে হলো। ক্যাজুয়াল রেকর্ডিং, নর্মাল ব্লগিং, রিলস বা সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য ভিডিও কোয়ালিটি ওকে টাইপের। তবে হতাশ হয়েছি যে জায়গায়, সেটা হলো 30,000 টাকা দামের একটা ফোন, কোনো আলট্রা ওয়াইড শুটার নাই, কোনো ম্যাক্রো সেন্সরও নাই। এই জিনিসটা থাকলে পরিপূর্ণতা পেত এই ফোনটা। এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, সব ঠিকঠাক আছে, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অনেক বেশি ক্রপ করে ফেলেছে আর কি। মানে অনেক দূরে দেখেন আমি হাতটা ধরে রেখেছি, তারপরও মানে আমার বডি ওপরে নাই, নিচে নাই, এরকম একটা অবস্থা। আর একটু ওয়াইডনেস থাকলে ভালো হতো। আর যে রেকর্ড এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন, সাউন্ড রেকর্ড, সেটা এই ফোন থেকে সরাসরি রেকর্ড করা। Wi-Fi 6 সাপোর্ট রয়েছে এই ফোনে। ব্লুটুথের 5.4 ভেরিয়েন্টটা ব্যবহার করেছে, যেটা ব্যাকডেটেড আমি বলবো এই 2026-এ এসে। NFC পেয়ে যাচ্ছেন, আয়ার ব্লাস্টার নিয়ে তো আলাপ করলামই। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, এই ফোন থেকে আপনি
আইফোনের ছবি শেয়ার করতে পারবেন, এরকম একটা ফাংশন তারা রেখেছে এর মধ্যে, হুইচ ইজ গুড। এআই ফিচারের অভাব নাই, প্রচুর এআই ফিচার রয়েছে। এর মধ্যে কোনটা আসলে কাজের সেটা আসলে আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। হ্যালো লাইট নামক একটা জিনিস তারা এখানে ইউজ করেছে ফোনের নোটিফিকেশন, কল এবং চার্জিং স্ট্যাটাস দেখানোর জন্য। ভাইব্রেশন মোটরটা মোটামুটি, মানে খুব বেশি ভালো বলার সুযোগ নাই, কারণ স্লিম ফোন ডিসেন্ট পারফরমেন্স পাবেন। আর এর যে ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট আমার কাছে মনে হয়েছে। ইনফিনিক্স কিন্তু আমাদের দেশে ধীরে ধীরে বেশ ভালোই পপুলার হচ্ছে। তারা মোটামুটি কম দামে চেষ্টা করে আর কি প্রচুর ফিচার প্যাকড ফোন উপহার দিতে। সো এইটাও আমার কাছে ওইরকম মনে হয়েছে। ইনফিনিক্সের আরও অনেক ফোন কিন্তু মার্কেটে অলরেডি রয়েছে যেগুলো যথেষ্ট পপুলার। এইটাতে তারা মূলত ডিজাইনকে ফোকাস করেছে, ব্যাটারিতে ফোকাস করেছে এবং ডিসপ্লে কোয়ালিটিতে ফোকাস করেছে। সো এরকম ফোন যাদের দরকার 30,000 টাকার মধ্যে, আমার মনে হয় এটা ভালো একটা অপশন হতে পারে। বাজারে আরও অনেক ফোন রয়েছে এই বাজেটের মধ্যে, এটাও অন্যতম একটা ভালো অপশন হতে পারে। বাট আপনার যদি শুধুমাত্র পারফরমেন্স বেসড ফোন দরকার হয় তাহলে হয়তো বাজারে আরও কিছু অপশন রয়েছে, এর থেকে বেটার পারফরমেন্স করতে পারে এই বাজেট। আর আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে ফোনের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এটা হচ্ছে নতুন বাস্তবতা, নিউ নর্মাল। হ্যাঁ, তা যদি না হতো তাহলে এই ফোনের দাম কিন্তু হতো 25 বা 26,000-এর আশেপাশে। বিগত দিনগুলোতে আমরা সেরকমই দেখেছি ইনফিনিক্সের কাছ থেকে। তারপরেও আমি বলবো যে এই নতুন বাস্তবতায়ও তারা চেষ্টা করেছে মানে এই বাজেট রেঞ্জের মধ্যে যত কিছু দেওয়া যায় আর কি। হ্যাঁ, প্রসেসরটা আর একটু পাওয়ারফুল তারা দিতে পারতো ডেফিনেটলি। ক্যামেরাতে একটা আল্ট্রাওয়াইড সেন্সর যোগ করতে পারতো, ম্যাক্রো যোগ করতে পারতো, যদিও ম্যাক্রোটা সবার কাজে আসে না। আর ওভারঅল এটা একটা ব্যালেন্সড ডিল। বাট স্টিল আমার কাছে মনে হয় যে এই ফোনের দাম যদি 26 বা 27,000 টাকা রাখা যেত কোনোভাবে, তাহলে একদম জাতীয় ফোনের তকমা কিন্তু পেয়ে যেত এই ফোনটা। আপনার কাছে কেমন লাগলো ইনফিনিক্স নোট এজ? অবশ্যই জানান কমেন্ট সেকশনে। আপাতত এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।